পয়লা বৈশাখ 1428 মহামায়া জেমস অ্যান্ড জুয়েলারি আপনাদের জানায় সুস্বাগতম। শুধুমাত্র সোনা হিরে নয়, আপনি এখানে পাবেন রূপো কিংবা বিভিন্ন ধরনের ফ্যাশন জুয়েলারি। বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের জুয়েলারি একেবারে হাতের কাছে। নতুন বছর কেমন যাবে আপনার ভাগ্যের রূপরেখা বলবে আমাদের জ্যোতিষ বিভাগ। পয়লা বৈশাখে অলংকার কিনলেই থাকছে আকর্ষণীয় ছাড়। মহামায়া জেমস অ্যান্ড জুয়েলারি আপনাদের জানায় নতুন বছরে শুভেচ্ছা, ভালোবাসা, আমন্ত্রণ। আমাদের ঠিকানা 4/91 বিজয়গড়, পল্লীশ্রী মোড়, কলকাতা 32। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 0324148050। আমাদের মোবাইল নাম্বার 9830416449, 8337091211। আমরা অপেক্ষা করছি শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, বঙ্গ ভোট রঙ্গ 2021। আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। ভোট পর্ব শুরু হয়ে গেছে। প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফা, চতুর্থ দফাও পরপরই কিন্তু এই মুহূর্তে বঙ্গের ভোট বা ভোটারদের মন এবং যাদের দেখে ভোটদান করা, অর্থাৎ সেই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এক্স্যাক্টলি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, এই বিশ্লেষণ নিয়ে এই মুহূর্তে এক্সক্লুসিভ আমরা রয়েছি পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের ইলেকশন ওয়াচ স্টেট কোঅর্ডিনেটর অবশ্যই ডক্টর উজ্জয়িনী হালিম আমাদের সঙ্গে রয়েছেন একান্ত আলাপচারিতায়। প্রথমেই ম্যাডামকে স্বাগত ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আমি আপনার কাছে একটা বিষয় আসতে চাইব যে মূলত 3 দফা শেষ এবং 4 দফার ভোটও আসন্ন। সেই 4 দফার ভোটের আগে আমি যদি একদম প্রথম দফা থেকে শুরু করি, পর্যবেক্ষণ কি বলছে, আপনারা কি বুঝলেন প্রথম দফা থেকে এখনো পর্যন্ত? প্রথমত আমাদের সংগঠন সম্পর্কে সামান্য কথা না বললেই নয়। পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচ এটা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম বলে একটা জাতীয় স্তরের সংগঠনের এটা স্টেট চ্যাপ্টার, এবং আমরা নির্বাচন কমিশনের প্রত্যক্ষ ভাগ বা অঙ্গ নই। আমাদের সাথে নির্বাচন কমিশনের কোনো যোগাযোগ নেই। আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, গবেষণাধর্মী কাজকর্ম করে থাকি এবং জনসচেতনতামূলক কাজকর্ম করে থাকি। সেই প্রেক্ষিতে আমাদের একটা বড় কাজ নির্বাচনের আগে যে হলফনামাগুলো প্রার্থীরা জমা দেন, সেই হলফনামার বিচার বিশ্লেষণ করে তথ্য সরবরাহ করা মিডিয়ার কাছে এবং জনগণের কাছেও। সেই দিক থেকে দেখতে গেলে আপনি যেটা বলছেন, আমরা কতগুলো জিনিস দেখি। দেখুন, আমরা মনে করি একটা গণতন্ত্রকে সুস্থ হতে গেলে, দুর্নীতিমুক্ত হতে গেলে দুর্নীতিমুক্ত নেতা থাকা বড় প্রয়োজন, এবং নির্বাচনকে পেশি শক্তি এবং অর্থশক্তির কবলমুক্ত হওয়া প্রয়োজন। তো এবং একই সাথে আমরা মহিলাদের বেশি অংশগ্রহণের কথা বলি, তরুণ প্রজন্মকে আনার কথা বলি। এগুলো কতটা হচ্ছে বা হচ্ছে না আমাদের বিশ্লেষণের মধ্যে দিয়ে উঠে আসে। এই যে 4 দফা আপনি বললেন, নির্বাচনের মোটামুটি 3 দফা হয়ে গেছে, চতুর্থ দফা ইত্যাদি। তো আমরা যে আমাদের বিশ্লেষণ থেকে দেখছি 940 জন প্রতিদ্বন্দ্বী এই 4 দফাতে প্রতিদ্বন্দ্বিতারত, এবং এই বিভিন্ন রাজনৈতিক দলের। এবার যদি রাজনৈতিক দল হিসেবে দেখতে চান তাহলে যা আমাদের তৃণমূল কংগ্রেসের 134 জন, বিজেপির 134 জন, সিপিআইএমের 68 জন, জাতীয় কংগ্রেসের 31 জন এবং অন্যান্য 573 জন এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই 4টে দফাতে। এবারে এনাদের মধ্যে যদি আমরা দেখি যে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী কতজন রয়েছেন এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থী কতজন রয়েছেন, দলগত চিত্রটাও দিতে পারি আপনাকে, সামগ্রিক ফেজ ওয়াইজ চিত্রটাও দিতে পারি। তবে এইটা দেওয়ার আগে একটা কথা স্মরণ করিয়ে দেওয়া সবসময় ভালো। আপনারা জানেন সুপ্রিম কোর্টের 2টো অবজারভেশন রয়েছে, 2018 সালের একটা, 2020 সালের একটা, যাতে স্পষ্টভাবেই সুপ্রিম কোর্ট সমস্ত রাজনৈতিক দলকে বলছে আপনারা পরিচ্ছন্ন ভাবমূর্তি প্রার্থী দিন। যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে নানা রকম মামলা মোকদ্দমা চলছে তাদের প্রার্থীপদ টিকিট দেবেন না, এবং যদি টিকিট দেন 2020 যেটা অবজারভেশন বলছে, তাহলে আপনাদের কারণ দর্শাতে হবে। আগে তো 2018-তে প্রার্থীদের বিজ্ঞাপন দিতে বলা হতো, এবার 2020-তে দলকেও কারণ দর্শাতে বলা হয়েছে। কিন্তু এতদ সত্ত্বেও এই 940 জন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 225 জন এমন প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে নানান ধরনের ফৌজদারি মামলা চলছে, যেটা শতাংশের হিসেবে 23%। আর এই 225-এর মধ্যে 186 জন বা 19%-এর বিরুদ্ধে গুরুতর নেচারের ফৌজদারি মামলা চলছে। এটাকে যদি দলগতভাবে দেখতে চান তাহলে আমরা দেখতে পারবো যে তৃণমূলের আপনার এই 134 জন যে ক্যান্ডিডেট, তার মধ্যে 40 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, আর এই 40-এর মধ্যে 37 জনের বিরুদ্ধে গুরুতর নেচারের মামলা। বিজেপিরও 134, তার মধ্যে 67-এর 67 জনের এগেনস্টে ফৌজদারি মামলা, 22 জনের এগেনস্টে গুরুতর ফৌজদারি মামলা। জাতীয় কংগ্রেসের
মোট প্রার্থী 31, তার মধ্যে আপনার 3 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং 3 জনের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে এবং এর মধ্যে কিছু অভিযুক্ত গুরুতর ফৌজদারি মামলাতেও অভিযুক্ত রয়েছেন। তো সিপিআইএম এর আরেকটি বড় দল 68 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এরকম প্রার্থী, 30 জন প্রার্থীর বিরুদ্ধে নানা রকম ফৌজদারি মামলা রয়েছে, 3 জনের নেচারটা সিরিয়াস নেচারে। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে ডক্টর হালিম যে কথা তুলে ধরছেন যে ফৌজদারি মামলা যে সমস্ত প্রার্থী এবং দলগত হিসাবে যাদের যাদের বিরুদ্ধে রয়েছে 23% বললেন শতকরা, সব মিলিয়ে যদি আমি 940 জনের মধ্যে দেখি আজকে 225 জন বা 23%। হ্যাঁ, আমার প্রশ্নটা এইখানে, যখন সাধারণ আমরা ভোটার, যখন আমরা ভোটদান করছি, আমরা কাদের দিচ্ছি? যে যার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যখন একজন ভোটার তিনি ভোটদান করছেন তখন তো এই সব বিষয়গুলো একটা পুঙ্খানুপুঙ্খ তিনি বিশ্লেষণ করবেন, তাই তো? নিশ্চয়ই, আমরা সেটাই আশা করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে যতক্ষণ না কোনো একটা সংগঠন এই তথ্যগুলো তাদের সামনে এনে দিচ্ছেন, একজন সাধারণ ভোটার হিসেবে আপনি আমি এই তথ্যগুলো পাবো কোথা থেকে? সহজ উত্তরটা হচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে, কারণ আমাদের প্রতিটি তথ্যই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া এবং এই তথ্যগুলো প্রার্থীরা তাদের হলফনামাতেই নিজেরাই স্বঘোষিত, নিজেরাই জানিয়েছেন। কিন্তু বাস্তবটা অন্য, বাস্তবটা হচ্ছে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আমার কনস্টিটিউয়েন্সির প্রার্থীদের হলফনামা ডাউনলোড করে পড়া ইত্যাদি আমাদের দেশের সাধারণ নাগরিকদের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। এক তো সময় নেই, এবং আপনি আমরা আমাদের দেশ বলতে শুধু নগরগুলোকে তো বুঝলে হবে না, বিস্তীর্ণ গ্রামাঞ্চলে আপনি ভাবুন যে টেকনোলজি দরকার আপনার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এগুলোকে নামিয়ে পড়ার বা বোঝার, সেটা প্রায় অসম্ভব। তাহলে আমরা অনেকবার নির্বাচন কমিশনকেও বলেছি যে ওনারা কেন এই বিশ্লেষণটা করে মানুষকে জানান না। তো এটা নির্বাচন কমিশনেরও বোধহয় ম্যান্ডেট নেই বা সময় নেই বা লোকবল নেই, সুতরাং তারাও এটা নিয়ে রাখেন তথ্যটা, কিন্তু ডিসিমিনেশন, যেটা তথ্যটা সবার মধ্যে দেওয়া, সেটা করেন না। তাহলে আর কে করতে পারতো? আপনারা করতে পারতেন, সংবাদ মাধ্যম। কিন্তু সংবাদ মাধ্যমেরও বোধহয় সময় এবং রসদের কোথাও ঘাটতি কিছু আছে। স্টার ক্যান্ডিডেটসের আপনারা করেন, আমরা দেখেছি যারা স্টার ক্যান্ডিডেটস, হ্যাঁ একদম, যারা নজর কাড়া প্রার্থী, যারা হেভিওয়েট প্রার্থী যাদেরকে আমরা বলি, তাদের কিন্তু কাগজে সংবাদ ইলেকট্রনিক মিডিয়াতে এগুলো আসে। কিন্তু এই যে 940টা প্রার্থীরই একদম বিস্তারিত বিশ্লেষণ, এরকম তো নয় যে আমার বিধানসভা কেন্দ্রতে একজন হেভিওয়েট প্রার্থী বা নজর কাড়া প্রার্থী দাঁড়াবেন। সুতরাং আমি জানতে চাইবো একজন নাগরিক হিসেবে, আমার জানার অধিকারটা রয়েছে, সেই অধিকারটা কিন্তু জানবো কি করে, এটা প্রশ্ন থেকে যায়। তো আমরা এই বিশ্লেষণটা করে যেমন মিডিয়াকে দিই, তেমন আমরা গ্রামে গঞ্জে গিয়ে ছোট ছোট সভাও করি মানুষদের মধ্যে, এবং করে তাদেরকে এগুলো জানানোর চেষ্টা করি। আমাদের মাই নেতা বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তো তারা ওই মাই নেতা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিজেদের জায়গার পিন নাম্বারটা যদি ওখানে দিয়ে দেন, তাহলে ওইখানে কতজন প্রার্থী দাঁড়িয়েছে তার তথ্যটা চলে আসবে, আর ওই প্রার্থীর নামের উপরে ক্লিক করলে আবার তার সম্পর্কে বিস্তারিত তথ্যটা চলে আসবে। একটা বিষয় আমি জানতে চাইবো, যেহেতু 294টি আসন এবং গ্রামীণ ভোটই সাধারণত সরকার গড়ে দেয়, সরকার গঠন করে দেয়, যেহেতু আপনাদের একদম স্বেচ্ছাসেবী সংগঠন, নির্বাচন কমিশনের সাথে এর কোনো রকম সংযোগ নেই, আপনারা একদম গ্রাউন্ড লেভেলে নেবে অনু টু অনু আপনারা কাজ করছেন। যখন আপনারা গ্রামে যাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, বা মাই নেতা যে অ্যাপের কথা বললেন, গ্রামীণ মানুষ তারা কতটা ওয়াকিবহল থাকে এই সমস্ত তথ্য সম্পর্কে? কারণ গ্রামীণ ভোট যে কোনো রাজনৈতিক দলের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। একটা কথা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, যে সত্যিকারের মানুষ কিন্তু এই বিষয়গুলো দেখে বুঝে সচেতন হয়ে বা এর ভিত্তিতে বিচার করে এখনো ভোট দিচ্ছেন, ব্যাপারটা সেরকম নয়। আমরা 20 বছরের একটা সংগঠন, আমরা 20 বছর ধরে কাজ করছি এবং পলিসি স্তরে আমরা বেশ কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়েছি, নোটা থেকে শুরু করে আরও অন্যান্য কিছু। কিন্তু এবারে যদি বলেন মানুষের মনে কতটা আপনারা এটা প্রথিত করতে পেরেছেন যে প্রত্যেকটা প্রার্থী ব্যাকগ্রাউন্ড চেক করে আপনারা ভোট দেবেন, সেইটা চেষ্টা করা সত্ত্বেও ফলাফলটা খুব আশাব্যঞ্জক নয়। তবে আমরা এমনি নিরাশ হই না, কাজটা করে থাকি। আমাদের আরেকটা সার্ভে হয়, সর্বভারতীয় সার্ভে হয় লোকসভা নির্বাচনের সময়, 2019 সালেও যেটা হয়েছিল, লোকসভা কেন্দ্রগুলোতে আমরা ভোটার্স বিহেভিয়ারের উপর একটা সার্ভে করি। আমরা এক্সিট পোল টোল টাইপের সমস্ত কিছু করি না, মানুষ কী ভেবে ভোট দেন আমরা এইটা বোঝার চেষ্টা করি, যে প্রশ্নটা আজকে আপনি করছেন, কি মানুষ কী ভেবে ভোট দেন। তো তাতে আমাদের এটা সর্বভারতীয় স্তরের সার্ভে, এর থেকে পশ্চিমবঙ্গ এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা রিপোর্ট আছে। পশ্চিমবঙ্গ রিপোর্ট এবং ভারতের রিপোর্টের মধ্যে আলাদা করে তফাৎ নেই, গুণগত তফাৎ নেই, সংখ্যায় তো তফাৎ হবে। তো ব্যাপারটা হচ্ছে মানুষ কিন্তু আজও আমাদের সার্ভে বলছে দলগুলির
প্রধান মুখকে দেখে ভোট দেন। হ্যাঁ, সেটা কেন্দ্রের যে এখন শাসক দল তার প্রধান মুখ হোক, বা আমাদের এখানে শাসক দল তার প্রধান মুখ হোক, বা বিরোধী দল তার প্রধান মুখ হোক, তো মানুষের কাছে কনসিডারেশনে প্রার্থী নাম্বার ওয়ান নয়। নাম্বার ওয়ান হচ্ছেন সেই যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তাদের প্রধান মুখ, বুঝতেই পারছেন কি বলছি। দ্বিতীয়ত হচ্ছে সিম্বল, এবং 3 নম্বর জায়গায় আসে প্রার্থী। হ্যাঁ, এবং ওই সিম্বল আর প্রার্থীর মধ্যে চলে আসে জাত ধর্ম, মানে ধর্ম, কাস্ট, রিলিজিয়ান ইত্যাদি এগুলো চলে আসে। ধর্মের মেরুকরণ, জাতের মেরুকরণ, মানে আমি শুধু পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে বলছি না, তো এটা যখন আপনি হিন্দি বলায় যাবেন, জাত, কাস্ট ফ্যাক্টরটাও খুব বড় ফ্যাক্টর হয়ে যায়। তো পশ্চিমবঙ্গে এখন তো ধর্মীয় মেরুকরণের খেলা হচ্ছেই, তো সেই জায়গা থেকে সেটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইটা যে প্রার্থী সম্পর্কে জেনে বুঝে প্রার্থীর মেরিট অনুযায়ী ভোট দেব, প্রার্থী কি কাজ করেছে সেটা বুঝে নিয়ে ভোট দেব, এইটা এখনো অতটা সড়গড় হয়নি। তবে আমরা চেষ্টা করছি। আমরা আপনার রিকন্টেস্টিং এমএলএদেরও একটা অ্যাসেট গ্রোথ কতটা হয়েছে সেই রিপোর্টও নিয়ে আসি। আমি ঠিক এই জায়গায় আসবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। ডক্টর উজ্জয়িনী হালিম, ইলেকশন ওয়াচ স্টেট কোঅর্ডিনেটর, আমাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় রয়েছেন, এবং আমরা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছি যে গণতন্ত্রের বিরাট পুজো, ভোট পুজোর এই আবহে সাধারণত কি নিরিখে দাঁড়িয়ে কিভাবে ভোটদানটা করা হয় এবং পেছনে এক্স্যাক্টলি কি কি কারণ কাজ করতে পারে। যেরকম ডক্টর হালিম বললেন যে প্রথমে হচ্ছে যে রাজনৈতিক দল তার প্রধান মুখ কি সেটাকে দেখে, তারপরে অবশ্যই প্রতীক চিহ্ন, এবং তারপরে প্রার্থী। সুতরাং এটা একদম বুঝে নিতে অসুবিধা হচ্ছে না যে প্রার্থীর ফৌজদারি মামলা থাকলো কি থাকলো না, এক্ষেত্রে অনেকটাই মনে হয় গৌণ হয়ে যাচ্ছে। আচ্ছা, বেশ। আমি একটা বিষয় এর পাশাপাশি, যেহেতু কলকাতার ভোটও মানে দরজায় করা নাচ্ছে, 26শে এপ্রিল কলকাতার ভোট রয়েছে, এখন আমরা মোটামুটি অবশ্যই গ্রাম এবং শহরতলি অঞ্চলের ভোটগুলো আমরা দেখলাম, তার মধ্যে অবশ্যই দক্ষিণ 24 পরগনারও বেশ কিছু অঞ্চল ঢুকে গেছে। কলকাতার ভোটের ক্ষেত্রে মূলত কি কি ফ্যাক্টর কাজ করছে যখন ভোটদাতারা তারা ভোটদান করতে যাচ্ছে? কতগুলো জিনিস এই মুহূর্তে, হ্যাঁ, শহরে ভোটারদের ক্ষেত্রে এবং গ্রামীণ ভোটারদের ক্ষেত্রেও আংশিক। আমি এই ভোটের কি দেখে ভোট দেনের থেকে প্রশ্নটা যখন হয়ে যায় যে কি চান, মানে কি চাওয়া পাওয়ার বিষয়টা, তখন গ্রামীণ ভোটার এবং যারা শহুরে ভোটার তাদের মধ্যে পরিষ্কার একটা মানে আলাদা চিত্র রয়েছে। শহরের ভোটারদের মধ্যে আমরা দেখেছি তারা পলিউশন ইস্যুটাকে একটা বড় ইস্যু মনে করেন, পলিউশন কম হতে হবে। তারা ট্রাফিক কনজেশনটাকে একটা বড় ইস্যু মনে করেন, আমার মানে যাতায়াত ব্যবস্থা ভালো হতে হবে এবং ট্রাফিক কনজেশন কম হতে হবে, এবং পরিকাঠামোর ব্যাপারটাকে তারা একটা বড় ইস্যু করে দেখে না, অন্তত আমাদের সার্ভে থেকে এটা বলেছে। এটা তারা মাথাতে রাখেন যে কারা এই পরিষেবাগুলো দিতে পেরেছে। যেখানে হয়তো গ্রামীণ ভোটাররা অনেক বেশি, তারা এন্টাইটেলমেন্টস যেগুলো রয়েছে, যে স্কিমগুলো চলছে তাতে অ্যাক্সেসটা পেলেন কিনা। রাস্তাঘাটটা খুব কমন, মোটামুটি সব জায়গায় রাস্তাঘাট, বিদ্যুৎ এবং জল, এটা সব জায়গাতেই বড় ব্যাপার। কিন্তু শহরের লোকেদের ক্ষেত্রে তাদের দৈনন্দিন যাতায়াতের ব্যবস্থা, পলিউশন, এইগুলো খুব বড় ফ্যাক্টর হিসেবে ওই চাওয়া পাওয়ার দিক থেকে যখন ভাবতে শুরু করেন তখন এটা একটা কাজ করে। চাওয়া পাওয়ার কথাটাই উঠলো, তখন আমি একদম সরাসরি এই প্রশ্নই আপনাকে করব। অবশ্যই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তারা বিগত দিনে যা একটা একটা করে যদি ধরা হয়, তারা বিশিষ্ট রাজনৈতিক কৌশলীকে দিয়ে, দিদিকে বলো থেকে শুরু করে বাংলার গর্ব মমতা, এবং একটা একটা করে অবশ্যই দুয়ারে সরকার, যেখানে মূলত 11-12টি পরিষেবাকে একটা ছাতার তলায় আনা। কি মনে হয় যে যখন এইগুলো দুয়ারে সরকার হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্যসাথীর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবার যখন মানুষ ভোটদান করবে, এগুলো কি আখের কোনো ফ্যাক্টর, এগুলো কি সত্যি কোনো কাজ করে, নাকি বিরোধীরা যেরকম বিরোধিতা করছে যে দুয়ারে সরকার যদি সারা বছর কাজই করতো তাহলে দুয়ারে সরকারের প্রয়োজনীয়তা কি ছিল? যখন আপনারা সার্ভে করেছেন তখন কি সত্যি এগুলোর বিষয় নজর রেখেছেন? একটা তো হচ্ছে যখন আমরা সার্ভে করেছি 2019-এ, তখন এই দুয়ারে সরকার ব্যাপারটা ছিল না। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে বলে নেওয়া আরেকবার ভালো যে আমরা দল নিরপেক্ষ, আমরা সামগ্রিকভাবে সমস্ত দলের তাদের যে কাজকর্ম ইত্যাদির উপরই নজর রাখি এবং নির্বাচনী গণতন্ত্রকে সামনে রেখে নজর রাখি। এই যে আপনি প্রকল্পের কথা বলছেন, স্বাস্থ্যসাথী হোক বা দুয়ারে সরকার হোক, এগুলো তো নিশ্চয়ই আমরা ওয়েলকাম করব, এগুলো ভালো প্রকল্প। এবং কিন্তু প্রচারের যে অভিমুখ, একদিকে প্রচারটা হচ্ছে আমি এটা পাইয়ে দিলাম, আর একদিকে প্রচারটা হচ্ছে যে এইটা কেন, মানে এটা বাজে কথা, এটা হবে না, স্বাস্থ্যসাথী নিয়ে নাকি কোথাও গিয়ে কোথাও কোনো পরিষেবা পাওয়া যায় না। দুটোর মধ্যেই একটু সমস্যা রয়েছে। একটা তো হচ্ছে যে পাইয়ে দেওয়ার ব্যাপার বলে এখানে কিছু নেই, এগুলো মানুষের অধিকার ছিল, এবং এই পুরো এই যে স্বাধিকারের বিষয়টা, এন্টাইটেলমেন্টের বিষয়টা, এটা
পুরো 5 বছর ধরেই সুষ্ঠুভাবে যদি আরও চলতো তাহলে কোথাও হয়তো উন্নয়নের অভিমুখটা আরও ভালো হতো। তো তার মানে আবার এইটা নয় যে যখন সেই এন্টাইটেলমেন্টটা আসলো আলটিমেটলি মানুষের কাছে তখন সেটাকে নিয়ে যদি বলি না এটা কাজ করছে না, এবং একটা খুব সুপারফিশিয়ালি বলে দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি স্বাস্থ্যসাথীকে বড় বড় হাসপাতালেও স্বাস্থ্যসাথী কার্ডকে অ্যাকসেপ্ট করতে আমি দেখেছি। সুতরাং এবারে হতে পারে কোনো হাসপাতাল অ্যাকসেপ্ট করেনি, সেটা সেইখানে সেই মুহূর্তে হয়তো আমি ছিলাম না, সুতরাং আমি এরকম বলতে পারি না কত পার্সেন্ট অ্যাকসেপ্ট করেছে কত পার্সেন্ট অ্যাকসেপ্ট করেনি, এর উপরে আমার কোনো পরিসংখ্যান নেই। কিন্তু আমার দু একটা ক্ষেত্রে যেখানে আমি চোখের সামনে নিতে দেখেছি স্বাস্থ্যসাথী কার্ডকে, আমি সেটা বলতে পারি। এবার এই ইউনিভার্সাল হেলথ কেয়ার, ইউনিভার্সাল পিডিএস যেগুলো ম্যানিফেস্টোর মধ্যেও রাজনৈতিক দলগুলো এসে যাচ্ছে, এগুলো কোনোটাই তো ডোল না, এগুলো তো প্রত্যেকটাই এন্টাইটেলমেন্ট। এবং আমরা যখন আমি সমস্ত সময় বিভিন্ন জায়গাতে যখন এই প্রশ্নগুলোর সম্মুখীন হই বলি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতি থাকে, ইস্তেহার থাকে, মানুষেরও তো একটা চার্টার অফ ডিমান্ডস থাকবে। তো সেই জায়গাটাতে কোথাও মানুষ সঙ্গবদ্ধ নয়। ইস্তেহারের প্রসঙ্গে সবার ইস্তেহার রয়েছে, আমাদের ইস্তেহারটা কোথায় এবং আমাদের ওই খতিয়ানটা কোথায়, বিগত 5 বছরে কি হলো, কি প্রমিস করা হয়েছিল, কি হলো, এবং সেই জায়গাতে বিরোধী দলেরই বা কি ভূমিকা ছিল যাতে ওই দায়বদ্ধতার জায়গাটাকে শক্তিশালী করার জন্য বিরোধী দলেরই বা কি কনস্ট্রাকটিভ ভূমিকা ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে প্রতিশ্রুতিগুলো করছেন শাসক দল বা বিরোধী গোষ্ঠী, কতটা প্রতিশ্রুতি কতটা রূপকথা। ভোট সত্যি বড় বালাই, তার কারণ ভোট আসে ভোট যায় এবং প্রতিশ্রুতির জায়গায় থেকে যায়। আজকের আলোচনা থেকে একটা বিষয় নিশ্চিত, বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন, রিপোর্ট কার্ড তারা তুলে ধরেন, আমরা এই করতে পেরেছি, আমরা আগামী দিনে এই করব, কিন্তু কি করতে পারিনি আমার মনে হয় এইটা নির্বাচনী ইস্তেহারে লেখা থাকে না। এই জায়গায় আমার আপনার ভোট, সাধারণ মানুষের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, যাদের সেই ভোটের দ্বারা জনতা জনার্দনই ঠিক করে যে কে যাবে মসনদে, কে আমার কথা বলবে, সেই সাধারণ মানুষের কি ইস্তেহার আদপে কোনো গুরুত্ব পায়? এক, দুই হচ্ছে সেই ইস্তেহারের প্রসঙ্গকে মাথায় রেখে পরবর্তীকালে যিনি বা যারাই আসবেন না কেন আগামী 5 বছর এই রাজ্যে শাসন করবেন, তারা কতটা মাথায় রাখেন।